সেই যে মায়ের সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে গেল মাহমুদ, তারপর দুদিন তার কোনো দেখা নেই। এমনই হয়, মাঝে মাঝে বাসার সবার সঙ্গে ঝগড়া করে কয়েকদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যায় মাহমুদ। বন্ধু বান্ধবের বাসায় গিয়ে থাকে, হোটেলে রেস্তোরাঁয় খায়, পকেটে পয়সা না থাকলে উপোস করে কাটায়। সকালে তখনও মাথার যন্ত্রণা, গায়ে মৃদু জ্বর ছিল সালেহা বিবির। মরিয়মকে ডেকে শুধলেন তিনি, হ্যাঁ রে, মাহমুদ ফিরেছে? মায়ের পাশে বসে মরিয়ম সংক্ষেপে বলল, না। মা যন্ত্রণায় কাতর গলায় বললেন, কার যে স্বভাব পেল, কিছু বলবার উপায় নেই, অমনি রাগ করবে। ওকে নিয়ে আমি কি করি বলতো? মায়ের কিছু বলতে যাবার আগে হাসমত আলী উষ্ণ গলায় বললেন, কি দরকার ছিল ওকে রাগাবার? জানো তো ও ওরকম, তবু ওসব কথা বলতে গেলে কেন? খোকনের কাছ থেকে মাহমুদের বাড়ি না আসার কারণটা জানতে পেরেছিলেন তিনি। তখন থেকে স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে আছেন হাসমত আলী। মাহমুদকে কোনো কারণে রাগাবার পক্ষপাতী তিনি নন। স্বভাবে উশৃঙ্খলতা দোষ থাকলেও সে নিশ্চয়ই বখাটে ছেলে নয়, তা বোঝেন হাসমত আলী। সংসারে টাকা পয়সা দিয়ে প্রতি মাসে সাহায্য করেছে সে। লেখাপড়া আর জানাশোনার দিক থেকেও বাবার চেয়ে সে অনেক বড়। তাছাড়া ছেলে মেয়েদের সকলের ভবিষ্যৎ ওর হাতে নির্ভর করছে। নিজে যে কোনো সময় মারা যেতে পারেন, সে জ্ঞান রাখেন হাসমত আলী। তখন মাহমুদ না থাকলে কে দেখবে ওদের? মরিয়ম মেয়ে, ওর উপর কতটুকু ভরসা করা যেতে পারে? দিন সবসময় একরকম যায় না। মাহমুদ একদিন একটা ভালো চাকরি পেয়ে যেতে পারে, সে আশাও রাখেন হাসমত আলী। হাসমত আলীর কথার জবাবে উচ্চবাচ্য করলেন না সালেহা বিবি। নীরবে ছাতের দিকে তাকিয়ে রইলেন তিনি। মরিয়ম উঠে যেতে যেতে বলল, তুমি এ নিয়ে বেশি ভেবো না মা, দুপুরে অফিসে গিয়ে ওর খোঁজ নেব আমি। হাসমত আলী অফিসে গেলে মায়ের আশেপাশে অনেকক্ষণ ঘোরাফেরা করলো হাসিনা। ইট পড়ে তার মাথা ফেটে গেছে, সেজন্য মনে মনে অনুতপ্ত সে। সালেহা বিবির চোখে তন্দ্রা ছিল, তাই প্রথমে নজরে আসেনি। পরে দৃষ্টি পড়তে ইশারায় তাকে কাছে ডাকলেন তিনি। ইতস্তত করে দূরে দাঁড়িয়ে রইল হাসিনা। সালেহা বিবি আবার ডাকলেন, এদিকে আয় হাসি। এবারে গুটি গুটি পায়ে পাশে এলো হাসিনা। ওর গায়ে হাত বুলিয়ে দিয়ে মা বললেন, তোর মুখখানা এত শুকনো কেন রে? মায়ের বুকে মুখ গুঁজে হঠাৎ কেঁদে উঠল হাসিনা। মা, আমি আর উঠবো না মা, আর ছাদে উঠবো না। সালেহা বিবি তার চুলে সিঁথি কেটে দিয়ে বললেন, ও মা, এতে কাঁদবার কি আছে? কাঁদে না মা, ছাদে যাবি না কেন? 100 বার যাবি। হাসিনা তবুও বলল, না, আর যাব না মা। আপাকে কাঁদতে দেখে গালে আঙুল পুড়ে দুলো অবাক হয়ে তাকিয়ে দেখছিল। ওর দিকে চোখ পড়তে সালেহা বিবি বললেন, দেখ হাসি, দুলুটা কেমন নোংরা হয়ে আছে, ওকে একটু কুয়োতলায় নিয়ে ভালো করে চান করিয়ে দে না মা। অন্য সময় হলে ঠোঁট বাঁকিয়ে সেখান থেকে দূরে সরে যেত হাসিনা, এখন গেল না। মায়ের বুক থেকে মুখ তুলে একটু হাসল, তারপর খুশি মনে দুলুকে কুয়োতে চান করাতে নিয়ে গেল হাসিনা। রাতে পত্রিকা অফিসে এসে দারোয়ানের হাতে একখানা চিঠি পেল মরিয়ম। দারোয়ান বলল, এক মেম সাব দে গিয়া। চিঠিখানা খুলে পড়ল সে। মরিয়ম লিখেছে, ভাইয়া, আজ 2 দিন তুমি বাসায় এলে না। মার ভীষণ অসুখ, বারবার তোমার কথা জিজ্ঞেস করছেন। মাকে এভাবে কেন কষ্ট দিচ্ছ তুমি? আশা করি আজ নিশ্চয়ই বাসায় ফিরবে। নিচে নিজের নাম সই করেছে। চিঠিটা পড়ে টুকরো করে ছিঁড়ে ফেলল মাহমুদ। মা ভীষণ অসুস্থ, ইয়ার্কির আর জায়গা পায়নি, মনে মনে বলল মাহমুদ। এ শুধু ওকে বাসায় ফিরিয়ে নেবার চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এভাবে একটা মিথ্যে কথার আশ্রয় না নিয়ে তাকে সরাসরি বাসায় যাবার জন্য লিখলেই তো পারত মরিয়ম। মাহমুদ ভাবল, রাতে বাসায় ফিরে মরিয়মকে এক প্রস্থ গালাগাল দিতে হবে। সিঁড়ি বেয়ে উঠে এলে সামনে এক ফালি সরু বারান্দা। ডান হাতে ম্যানেজারের দপ্তর, বাঁ হাতের নিউজ সেকশনের লম্বা ঘর। টেবিলের উপর কাগজের স্তূপ,
আলপিনের বাক্স, শূন্য চায়ের পেয়ালা, পেপার কাটার আর দোয়াত কলম। একখানা চেয়ার টেনে নিয়ে বসলো মাহমুদ। প্রথম প্রথম এই ঘরটিতে এসে ঢুকতে আশ্চর্য রোমাঞ্চ অনুভব করতো সে। এখন কোনো অনুভূতিই জাগে না, বরঞ্চ বিতৃষ্ণায় ভরে ওঠে মন। সাংবাদিক হিসেবে নিজের পরিচয় দিতে আজ সে লজ্জাবোধ করে। সে তো সাংবাদিক নয়, মালিকের হাতের একটি যন্ত্রবিশেষ। কর্তার ইচ্ছে মতো সংবাদ তৈরি করতে হয় তাকে, তারই ইচ্ছে মতো বিকৃত খবর পরিবেশন করতে হয়। মাঝে মাঝে বিক্ষুব্ধ হয়ে ওঠে মন। তখন সে ভাবে, যদি তার টাকা থাকতো তাহলে নিজে একখানা পত্রিকা বের করতো মাহমুদ। সুস্থ সাংবাদিকতা হতো যার আদর্শ। কিন্তু এসব উদ্ভট কল্পনা, বিলাস ছাড়া আর কিছুই নয়। প্রত্যহ প্রয়োজন মেটানোর সামর্থ্য যার নেই, সে স্বপ্ন দেখে দৈনিক পত্রিকা বের করবার। দূত্তর আদর্শ। পিনের বাক্সটা একপাশে ঠেলে রেখে কলমটা হাতে তুলে নিল মাহমুদ। মাসখানেক পরে একদিন সেলিনাকে পড়াতে আসার পথে দূর থেকে ওদের বাসার সামনে একটা চকলেট রঙের নতুন গাড়ি দেখতে পেল মরিয়ম। ভাবল বোধহয় নতুন কোনো অতিথি এসেছে বাসায়। এই এক মাসে বৈচিত্র্যের দিক থেকে না হলেও ঘটনার দিক থেকে অনেক নতুন কিছু তার জীবনে ঘটেছে। ইন্টারমিডিয়েট পাশ করেছে সে, যে চাকরিটা হবে আশা করেছিল তা হয়নি। আরও 2-1টা নতুন টিউশনি পাবার আশ্বাস পেয়েছে মরিয়ম। মনসুরের সঙ্গে সহজ সম্পর্কে বজায় রেখেছে সে। গত 1 মাসে মেলামেশার মধ্য দিয়ে লোকটাকে কখনো খারাপ মনে হয়নি। অন্তত সেরকম কোনো ধারণা জন্মাবার মতো ব্যবহার করেনি মনসুর। যে কদিন এখানে এসেছে যাবার পথে গলির মাথা পর্যন্ত এগিয়ে দিয়েছে মরিয়মকে। একদিন তো সে নিজেই আমন্ত্রণ করছিল তাকে, আসুন না আমাদের বাসায়, একটু বসে যাবেন। না, আজ থাক, আরেকদিন যাব। উপেক্ষা নয়, সলজ্জ সংকোচে আমন্ত্রণটা এড়িয়ে গেছে মনসুর। মরিয়ম তাতে দুঃখ পেয়েছে তা নয়, বরং সে প্রস্তাবটা প্রত্যাখ্যান করায় নিজের দৈন্য আর প্রতিপক্ষের সচ্ছলতার কথা ভেবে অনেকটা আশ্বস্ত হয়েছে মরিয়ম। যদি সে আসতো তাহলে তাকে কোথায় বসতে দিত মরিয়ম? কি খাওয়াতো তাকে? যে কোনো দিন মনসুর বাসায় যাওয়ার কথা তুলতে পারে এই আশঙ্কায় সুন্দর দেখে 2টো চায়ের কাপ আর 2টো পিরিচ কিনে রেখেছে সে বাসায়। এলে আর কিছু না হোক, 1 কাপ চা তো দিতে হবে। মরিয়ম আরও ভেবেছে 2টো চেয়ার আর একটা গোল টিপয় যদি কিনতে পারে তাহলে হয়তো ভদ্রভাবে সাজানো যাবে ঘরটাকে। বাইরে থেকে কেউ এলে তাকে বসানো যাবে।